আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা এই ভিডিও টেস্ট ওয়ার্ক সলভ করছি। আমরা প্রথমে বাংলার প্রথম পেজটা করেছিলাম, অর্থাৎ পেজ নম্বর আমরা 9 কমপ্লিট করেছিলাম। এবার পেজ নম্বর 43 আমরা করব। তো সরাসরি চলে এসেছি পেজ নম্বর 43 নিচের অংশে। দেখো পরপর প্রশ্নগুলো আমরা একটু জেনে যাই, তারপরে আমরা এসএকিউ টাইপের প্রশ্নগুলোর উত্তর শেয়ার করব। শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। ফতোয়া শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে রায়। জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন কত টাকা? 101 টাকা। দয়াসাগর পরকে সেজে দিই বক্তাকে জগদীশবাবু, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর কিসের মতো? উত্তর হচ্ছে পাথরের মতো। চলে যাব পরবর্তী প্রশ্ন। দেখো কি রয়েছে, ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে? উত্তর হচ্ছে শিশুদের সব ছড়ানো রয়েছে। তারপরে হচ্ছে কাল ভয়ঙ্করের বেশে আসে কে? আসে ওই সুন্দর। তারপরের প্রশ্ন আমরা চলে যাই। দেখো কি রয়েছে, খাগের কলম দেখা যায় কোথায়? উত্তর হচ্ছে খাগের কলম দেখা যায় সরস্বতী পুজোর সময়, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, কি সেন্টিসাইজড পেপার এর সঠিক বাংলা অনুবাদ কি? এর সঠিক বাংলা অনুবাদ হলো সুগ্রাহী কাগজ, অর্থাৎ সুগ্রাহী কাগজ। পরবর্তী প্রশ্ন, কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম কি? উত্তর হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। সূর্য উঠলে পদ্ম ফোটে, এখানে সূর্যটা কি? সূর্য উঠলে পদ্ম ফোটে, তার মানে এটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। পরবর্তী প্রশ্ন, কলমে কায়স্থ চিনি চিহ্নিত পদটি কোন কারক? কলমে। তাহলে কলমের কি হবে? চিনি। কলমের দ্বারা আমরা চিনি, তাহলে দ্বারা দেওয়া থাকলে কি হয়? করণ কারক, তাহলে উত্তর হচ্ছে করণ কারক। সাপমুক্ত শব্দটির সমাসের নাম কি হবে? সাপমুক্ত। সাপমুক্ত মানে হচ্ছে ভয়ভীত যেখানে, অপাদান সেখানে, অর্থাৎ অপাদান হয়ে গেল সেটা সাপমুক্ত। কোন সমাস হবে? অপাদান তৎপুরুষ সমাস। পরেরটা চলো, সমাস শব্দের অর্থ কি? এটা তো একদমই সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে সংক্ষেপ। পরবর্তী প্রশ্ন চলে আসো, যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে হচ্ছে কর্মকর্তৃবাচ্য বলে। ভাববাচ্যে প্রাধান্য পায়, ভাববাচ্যে কি প্রাধান্য পায়? ভাববাচ্যে ক্রিয়ার ভাব প্রাধান্য পায়। তারপরে প্রশ্ন, নদীর জন্য এমন পাগল হওয়া তার সাজে না, গঠনগত দিক থেকে বাক্যটি কি? নদীর জন্য এমনভাবে পাগল হওয়া তার সাজে না, এটি হচ্ছে তোমার নির্দেশক বাক্য। পরবর্তী প্রশ্ন, শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই, শর্ত মানেই হচ্ছে সেটার মধ্যে কি থাকবে? তোমার একটা না হলে আর একটা হবে না, মানে জটিল বাক্য। পরবর্তী প্রশ্ন চলে আসো। এবার আমাদের এসএকিউ প্রশ্ন, আমি বলবো একটু মন দিয়ে প্রশ্নগুলো কিন্তু শুনে নেবে। প্রথম প্রশ্ন ছিল কি? এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ের সন্দেহের কথা বলা হয়েছে? তাহলে এখানে কি লিখবে লেখক সাহিত্যিকরা? যে তার বাবা, মেজো কাকা বা ছোট মামার মতো সাধারণ মানুষ, এই বিষয়ে তপনের সন্দেহ ছিল। কিন্তু দোকানদার হেসে ফেলে, কোন কাণ্ড দেখে হেসে ফেলেছিল? কারণ সন্ধ্যার আলোয় দোকানে দোকানে লোকজনের যে ব্যস্ততা যখন জমে উঠেছিল, তখন ওই রাস্তা দিয়ে ঘুঙুরের ঝুমঝুম শব্দ তুলে এক রূপসী বাইজি নাচতে নাচতে চলে যাচ্ছে, যা দেখে কিন্তু চেনা দোকানদাররা হেসে ফেলেছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো কি? নিমাইবাবু চুপ করিয়া রহিলেন, চুপ করে থাকার কারণ কি ছিল? আমি বলছি, কথাগুলো ভালো করে শুনে নেবে। সব্যসাচী মল্লিক হিসেবে যখন সেই অভিযুক্ত ব্যক্তিকে তার সামনে নিয়ে আসা হলো এবং তার আপাদমস্তক বারবার যখন দেখলো যে লোকটিকে নিমাইবাবু খুঁজছেন, এ ব্যক্তি কিন্তু সেই প্রকার হতে পারে না, তখন কিন্তু এই কথা শুনে নিমাইবাবু চুপ করে থাকলেন। নিমাইবাবু চুপ করে বসলেন, মানে এইসব দেখেই। পকেটে ছিল, পকেটে চিঠির বিষয়বস্তু কী ছিল? ওই যে তার স্ত্রীকে লেখা যে তোমার বিরহ বেদনাপূর্ণ যে চিঠি, সেই বিরহ বেদনাপূর্ণ চিঠি ছিল। তাহলে চিঠির বিষয়বস্তু ছিল কেমন? বিরহ এবং বেদনাপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কি বলে চেঁচিয়ে উঠল? কারণ ওই কুস্তি যখন হয়েছিল তখন অমৃত আর কালিয়ার মধ্যে যুদ্ধটা হয়েছিল, তখন কালিয়া অমৃতকে মাটিতে ফেলে দিয়েছিল এবং অন্য ছেলেরা তখন চিল্লামিল্লি করছিল যে কালিয়া জিতেছে, অমৃত হেরে গিয়েছে, এই বলে কিন্তু তারা চেঁচিয়ে উঠেছিল। তাহলে ওটাই তোমাকে লিখতে হবে যে কি বলে চেঁচিয়ে উঠেছিল, যে কালিয়া জিতেছে, অমৃত হেরে গিয়েছে, এই বলেই কিন্তু তারা চেঁচিয়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন চলে এসে, এগিয়ে আসি উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে কবি কি করেন? উঠে দাঁড়িয়ে তিনি কি করেন? হাত নাড়িয়ে অস্ত্রের প্রতীক স্বরূপ বুলেটকে প্রতিহত করেন। ঠিক আছে। মৃত্যু গহন অন্ধকূপে, অন্ধকূপে বলতে কবি কি বুঝিয়েছেন? অন্ধকূপ বলতে এখানে অ্যাকচুয়ালি কবি কাজী নজরুল ইসলাম পরাধীন ভারতবর্ষকেই কিন্তু বুঝিয়েছেন। ঠিক আছে, এটুকুই লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। তারপর কোশ্চেন, হাসিবেন মেঘবাহন, মেঘবাহন হাসবেন কেন? কারণ ইন্দ্রকে জয় করেছিলেন বলেই তার নাম ইন্দ্রজিৎ, এবং বীর ইন্দ্রজিৎ বেঁচে থাকতে যদি তার বাবা রাবণ যুদ্ধ যান, তবে কিন্তু তার সেটা কাপুরুষতা এবং বীরতার পরিচয় হয়, এবং সেটা দেখে মেঘবাহন ইন্দ্রদেব
হাসবেন। পরবর্তী প্রশ্ন চলে আসো, দেখো কৃপণ আলোর অন্তপুরে আলোর কৃপণতার কারণ কি? আলোর কৃপণতার কারণ হচ্ছে আফ্রিকায় যে বড় বড় গাছগুলো রয়েছে সেই গাছগুলো উপরে একটা চাঁদোয়া সৃষ্টি করে এবং যে চাঁদোয়ার মধ্যে সূর্যের আলোক পর্যন্ত প্রবেশ করতে পারে না, এই কারণেই আলোকে কি বলা হয়েছে? কৃপণ বলা হয়েছে। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানির বাঁধগুলো কি? হিমানি মানে কি? বরফের বাঁধ। বরফের বাঁধ মানে কি? ভঙ্গুর এবং অস্থায়ী অর্থে কিন্তু কবি বলেছেন, এবং এই কবিতায় স্বাভাবিকভাবে আশ্রয়হারা এবং দাঙ্গা বিধ্বস্ত যে ভারতবাসীর যে অবস্থা, সেই অবস্থাকেই কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে আমরা চলে আসবো তোমার প্রবন্ধের প্রশ্ন। প্রবন্ধের প্রশ্নে কি বলেছে দেখো, এতে রচনা উৎকট হয়। কি বলেছে? এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? কারণ অনেক লেখা আছে যাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন লেখকরা, এবং তার যথাযথ বাংলা অনুবাদ যদি প্রকাশ করার চেষ্টা করেন তখন কিন্তু রচনা উৎকট হয়। তারপরে কোশ্চেন, ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। ইতিহাসে কার ঠাঁই পাকা? যে কম্পিউটারের দৌলতে কলম আজকাল অবলুপ্তির পথে চলে গেছে, তাই প্রাচীনকাল থেকে কলম যে শিক্ষা সে শিল্প সংস্কৃতিকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে, সুতরাং ইতিহাসে কলমের ঠাঁই পাকা। আচ্ছা, তাই তারা ওই কালো জলে হরিত কি ঘষত? কোন কালো জলে? ওই কাঠের উনুনে ব্যবহার করা কড়াইয়ের নিচে জমে থাকা কালি, যেটা লাউ পাতা দিয়ে ঘষে তোলা হতো এবং একটা পাথরের কাঠিতে জল গুলে নিলে তা কালো জলেই পরিণত হতো। এই কালো জলের কালির কথায় কালি কিন্তু ওস্তাদরা তৈরি করতেন এবং তাতেই কিন্তু হরিতকি ঘষত আরও গাঢ় করার জন্য। তারপরের প্রশ্ন কি বলছে, তাই তাই এই ব্যবস্থা। কি বলছে? তাই এই ব্যবস্থা কি কারণে ব্যবস্থা? পালকের কলম তাড়াতাড়ি বোথা হয়ে যায়, তাই ফাউন্টেন পেনের যে নিব, সেই নিবকে শক্ত বা টেকসই করার জন্য কিন্তু গরুর শিং বা কচ্ছপের খোল কেটে তা তৈরি করা হতো। এই ব্যবস্থার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। ব্যাকরণের প্রশ্নগুলো দেখে নাও। তির্যক বিভক্তি কাকে বলে? যেসব বিভক্তি একাধিক কারকে ব্যবহার করা যায় তাদেরকে তির্যক বিভক্তি বলে, যেমন এতে এতে, তাই তো? আচ্ছা, রত্নাকর শব্দটির ব্যাসবাক্য সহ সমাস কী হবে? রত্নাকর অর্থাৎ রত্নের আকর, যেটা সম্বন্ধ তৎপুরুষ সমাস। আচ্ছা, তারপরে হচ্ছে বাক্য নির্মাণের শর্তে আসক্তি কাকে বলে? আসক্তি হচ্ছে বাক্যের অর্থকে সুস্পষ্ট এবং সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য বাক্যের মধ্যস্থ পদগুলির ঠিক ঠিক ক্রমে বসাকেই কিন্তু আসক্তি বা নৈকট্য বলা হয়। যেমন আমি আসক্তি তো আমি এর একটা উদাহরণ দিলাম, মানে লাইনগুলো একটু উল্টোপাল্টা থাকবে, ঠিকঠাকভাবে ব্যালেন্স থাকবে না। যেমন আমি ভাত খাই আমি ভাত, এরকম উল্টোপাল্টা থাকবে, সেটাকেই বলা হয় কিন্তু আসক্তি। আচ্ছা, তারপরে প্রশ্ন চলে আসো, তারা আর স্বপ্ন দেখাতে পারলো না, ভাববাচ্যে রূপান্তরিত করো, তাহলে তাদের আর স্বপ্ন দেখা হলো না। আচ্ছা, তারপরে চলে আসো, সম্বন্ধ পদ কারক নয় কেন? কারণ সম্বন্ধ পদ বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তাই সম্বন্ধ পদ কারক নয়। পরবর্তী প্রশ্ন কি বলছে, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উপপদ তৎপুরুষ সমাস কি? যে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন বর্ণ যে চুরি করে সে হচ্ছে বর্ণচোরা। তারপরে প্রশ্ন চলে আসো, সবাই এখানে লেখক জটিল বাক্যে পরিণত করো। তাহলে এখানে যারা রয়েছেন তারা সবাই লেখক হয়ে গেল। তারপরে ঘণ্টা বাজে কোন ধরনের বাজ্য? কর্মকর্তৃবাচ্য। সমধাতুজকরণের একটা উদাহরণ দাও। সমধাতুজকরণ তাহলে কি হবে? রাধুনি কি রাধায় না রাধলো, হ্যাঁ, নাচুনি কি নাচায় না নাচলো, ঠিক আছে, এরকম। উপমিত উপমান উপমিত কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। উপমান কর্মধারয় সমাসে মনে রাখবে পূর্বপদে উপমান এবং পরপদে গুণ প্রকাশক থাকে, বা সাধারণ ধর্ম, গুণ প্রকাশক হচ্ছে সাধারণ ধর্ম থাকে, এটাই লিখে দেবে, ঠিক আছে। আরও লিখতে চাও, উপমেয় কর্মধারয় সমাসের পূর্বপদ উপমেয় হয় এবং পরপদ উপমান হয়, এটাও লিখতে পারো। তো এই হলো আমাদের এসএকিউ এর পার্ট, তোমাদের সামনে শেয়ার করলাম। পরবর্তী পেজ খুব তাড়াতাড়ি তোমাদের সামনে শেয়ার করব। ধন্যবাদ।